নমস্কার। আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, আমাদের মুখ্যমন্ত্রীর আচরণ এখন অনেকটা শরতের আকাশের মতো হয়ে গেছে। এই মেঘ তো এই রৌদ্র, এই হাসি তো এই মুখ গম্ভীর। ব্যাপারটা ঠিক আমি বুঝে উঠতে পারছি না। এই তো দুদিন আগেই রেড রোডে অতগুলো পবিত্র ধর্মাবলম্বীর সামনে দাঁড়িয়ে বললেন, হুঙ্কার চাললেন, খুদ কো কার বুলন্দ না। আর আজকে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে একেবারে কাতর মুখে সবাইকে আহ্বান জানালেন, আসুন সবাই আমরা মিলে একজোট হয়ে এই বিজেপি নামক স্বেচ্ছাচারী এবং আরও কী সব এর বিরুদ্ধে লড়াই করি। দেখুন, যারা দুর্মুখ তারা এর কদর্থ করতে পারেন, বলতে পারেন তাহলে কি দিদি এখনই দান ছেড়ে দিলেন? তারপরে তার পরিচিত কটাক্ষ, নির্বাচন কমিশন মধ্যরাতে এইসব করছে, খেলতে হয় সামনে থেকে খেলুন, মেঘের আড়াল থেকে খেলবেন না। একটা কথা মুখ্যমন্ত্রীকে তার উপদেষ্টারা যদি বুঝিয়ে বলতে পারেন তাহলে তার পক্ষেও ভালো, আমাদের পক্ষেও ভালো, নির্বাচন কমিশনের পক্ষেও ভালো। সেটা হচ্ছে, এই এসআইআর প্রক্রিয়ায় জুডিশিয়াল অফিসাররা নিযুক্ত হবার পর এবং এই গোটা প্রক্রিয়াটা তদারকি করার জন্য সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করার পর নির্বাচন কমিশনের অবস্থা এখন ডাক হড়কড়ার মতো। তাদের নিজস্ব কোনো ক্ষমতাই নেই। তারা এখন অলমোস্ট একটা মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এই এমসিসি লাগু হওয়ার পরে লেমডাক হয়ে গেছেন, নির্বাচন কমিশনও তেমনি এই 60 লাখ লজিক্যাল ডিসক্রিপেন্সির মর্মোদ্ধার করার দায়িত্বটা নির্বাচন কমিশনের হাত থেকে কেড়ে নিয়ে বিচার বিভাগে নষ্ট করেছে। এখন নির্বাচন কমিশন যাই করুক না কেন, সেটা তাদের করতে হচ্ছে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তাদের যেমনটি বলছেন ঠিক তেমনিভাবে, বাধ্য ছেলের মতো। অতএব আমার মনে হয় অচিরেই সেই দিন আসবে যেদিন হয়তো আমাদের মুখ্যমন্ত্রী এই কথাটা বুঝতে পেরে চিফ জাস্টিসকে বলবেন, আরে মশাই, খেলতে হয় সামনে এসে খেলুন, পিছন থেকে আমাদের বাঁশ দিচ্ছেন কেন? দেখুন, হাসি পায় আবার রাগও ধরে বলে এক ধরনের কথা আমার মা বলতেন। এই সমস্ত পরিস্থিতি দেখে আমার মায়ের কথাটা খুব মনে পড়ে যাচ্ছে। আজকে সুপ্রিম কোর্টে এই পশ্চিমবঙ্গে চলছেই সার পর্ব নিয়ে একটা সংক্ষিপ্ত শুনানি হয়েছিল প্রধান বিচারপতি এবং জয়মাল্য বাগচির বেঞ্চে। শুনানি শেষে কিন্তু কোনো ফর্মাল অর্ডার সুপ্রিম কোর্ট আজ দেয়নি। পরবর্তী শুনানি ধার্য হয়েছে 1 এপ্রিল। কিন্তু এই সুযোগে খুব সুন্দরভাবে পশ্চিমবঙ্গ সরকারের কৌশলীদের প্রধান বিচারপতি বুঝিয়ে দিয়েছেন যে একমাত্র তাঁরাই এই এসআইআর প্রসেস নিয়ে সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টি করেছেন, যে কারণে তাদের এক্সট্রাঅর্ডিনারি সিদ্ধান্ত নিতে হয়েছে, জুডিশিয়াল অফিসারদের উপর পাহাড় প্রমাণ বোঝা চাপাতে হয়েছে,
এবং খুব বুদ্ধি করে সূর্যকান্ত বললেন এই তথ্যটা তিনি নাকি একটি খবরের কাগজের আর্টিকেল থেকে জানতে পেরেছেন বাকি সমস্ত রাজ্যে সে এ পার্টি শাসন করুক বা বি পার্টি শাসন করুক, সর্বত্র এই প্রক্রিয়াটা একেবারে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং সুপ্রিম কোর্টে তাদের কার্যত কোনো মামলাই আসেনি। তখন কল্যাণ ব্যানার্জি উঠে দাঁড়িয়ে দিদির কাছে নম্বর করবেন বলতে শুরু করেন, মাই লর্ড, অন্য কোনো রাজ্যে তো এত লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় আনা হয়নি। মধ্যরাতে এইভাবে লিস্টও তো অন্যত্র কোথাও বেরোচ্ছে না। মধ্যরাতে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকেও তো বহিষ্কার করা হচ্ছে না। তখন ইলেকশন কমিশনের কৌশলী উঠে দাঁড়িয়ে বলেন যে স্যার আপনি ঠিকই বলেছেন, গুজরাটে এর 2.5 গুণ বেশি লোকের নাম বাদ গেছে, ইউপিতেও তাই, তামিলনাড়ুতে 94 লক্ষ লোকের নাম বাদ গেছে। সব অশান্তি, সব কাণ্ড কাঠমান্ডুতে লিখেছিলেন সত্যজিৎ। এখন আমার বলতে ইচ্ছে করছে সব কাণ্ড আমাদের এই বাংলায়, কিন্তু কেন, কিভাবে ইত্যাদি নিয়ে আমরা অনেক হেজিয়েছি। আজকে বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলী এই সারের মামলায়, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় তো যতই ভেঙে পড়ুন মচকাবেন না। অতএব তিনি বলছেন সুপ্রিম কোর্ট যা কিছুই এখন করুক না কেন, সেটা করছে তিনি ওই 2.5 মিনিটের জন্য একটা গেস্ট পারফরম্যান্স সুপ্রিম কোর্টে প্রথম সারিতে দাঁড়িয়ে করেছিলেন বলে। এটা তার যে চারিত্রিক বৈশিষ্ট্য তার সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। এখন ওই বললাম হাসি পায় ফের রাগও ধরে, এছাড়া কোনো প্রতিক্রিয়া আমি এ ব্যাপারে জানাতেই চাই না। কেননা প্রতিক্রিয়া জানানো মানেই এই ধরনের একটা অর্থহীন, কি বলবো, গুজবও না, দাবিকে বৈধতা দিয়ে দেওয়া। কিন্তু হলোটা কি, আজকে শ্যাম দিবান, যিনি মুখ্যমন্ত্রীর প্রতিনিধিত্ব করছেন এই সার মামলায়, তিনি প্রধানত দুটো কাজ করেছেন। প্রথমে গত 23শে মার্চ এই বেঞ্চ সুপ্রিম কোর্টের যে অর্ডার দিয়েছিল তার অপারেটিভ পোর্শনটা পড়ে শুনিয়েছেন, আর তারপরে তাদের তরফ থেকে গুচ্ছের একটা উইশ লিস্ট লিখিতভাবে এনে সেটা পাঠ করেছেন এবং সেটা তারপরে কোর্টের হাতে তুলে দিয়েছেন। এবং সেটা শুনে এবং তার উপর একবার চোখ বুলিয়ে চিফ জাস্টিস বলেছেন, আপনারা যেসব কথা বলছেন তার মধ্যে দুটো বিষয় ছাড়া বাকি সব বিষয় হচ্ছে দেখার ভার আমরা ন্যস্ত করেছি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হাতে। সুতরাং আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু নিয়ে যার যাই বক্তব্য থাকুন না কেন, আপনারা দয়া করে তাঁর কাছে যান। এই তালিকায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও পড়ে গেলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন তাহলে তার যত গ্রিভান্স আছে সেই সব নিয়ে তিনি প্রধান বিচারপতির সঙ্গে ইচ্ছে করলে দেখা করতে পারেন। করবেন কি করবেন না সেটা জানা গেল না। আর কোন দুটো বিষয় সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন সিক করা হয়েছিল, একটা হচ্ছে, প্রথম কথা, শ্যাম দিবান যেটা বোঝানোর চেষ্টা করেন
সেটা হচ্ছে যেভাবে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস ডিসপোজড অফ হচ্ছে এবং এই গতিতেই যদি এগোয় তাহলে কবে এর একটা পরিসমাপ্তি ঘটবে এবং তার আগে নির্বাচন হয়ে যাবে কিনা সে ব্যাপারে একটা সন্দেহ দেখা দিয়েছে। এবং তিনি বলেন যে বিভিন্ন দলের অন্তত 14 জন ক্যান্ডিডেট আছেন যাদের নাম এই অ্যাডজুডিকেশনের তালিকায় আছে, অতএব তাদের কেসটা অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা উচিত। সুপ্রিম কোর্ট সেই বক্তব্যের সারবত্তা মেনে নির্বাচন কমিশনের কৌশলীকে বলেছে যে দেখুন, এই কাজটা জুডিশিয়াল অফিসারদের পক্ষে সম্ভব নয়, আমরা সে কাজ করতেও বলব না। কেননা কে কোন কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন উকুন বাছার মতো করে সেটা তারা বাজবেন কি করে, যদি না নির্বাচন কমিশন এই ব্যাপারে একটা মধ্যস্থতা করে এই যারা প্রার্থী হয়েছেন তাদের নামগুলো চিহ্নিত করে কোথায় কোথায় তারা অ্যাডজুডিকেশনে আছেন সেটা সংশ্লিষ্ট বিচারককে জানিয়ে দেন এবং তিনি তারপর সেই মতো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে ডিসপোজ অফ করে দিতে পারেন। আর কোন প্রশ্নে তারা ইন্টারভেনশন চাইছিলেন, যে প্রশ্নটা নিয়ে আমি আপনাদের বেশ কয়েকটি ভিডিওয়ে বারবার হতে পারে বোরই করেছি বা আপনাদের কান ঝালাপালা করে দিয়েছি, কিন্তু গরিবের কথা তো বাসি হলে ফলবেই। আমি বলেছিলাম, এই গতকালই সম্ভবত বলেছি, এর আগেও বলেছি, অ্যাড নর্সিয়াম বলে গেছি, যে ভারতবর্ষের রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950, 51 ইত্যাদি, আর তারপরেও সংশোধন হয়েছে বোধহয় দু একবার, তাতে পরিষ্কার করে বলা আছে যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ভোটার তালিকা ফ্রিজ করে দিতে হবে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে অ্যাডজুডিকেশনের প্রক্রিয়াই তার আগে শেষ হবে কিনা বোঝা যাচ্ছে না। তারপর রয়েছে অ্যাপেলেট ট্রাইব্যুনাল। সুতরাং হাইকোর্ট ইন্টারভিন করে একটা ডাইরেকশন দিক যে প্রত্যেকটা দফার ভোটের আগে, অর্থাৎ প্রথম দফার ভোট হবে 23শে এপ্রিল, দ্বিতীয় দফার 29শে এপ্রিল, তার ঠিক 7 দিন আগে অর্থাৎ 22 তারিখ যদি ভোট হয়, 23 তারিখ যদি হয়, তাহলে 16ই এপ্রিল ফ্রিজ করা হোক, নট 4 এপ্রিল। মানে আরও 12 দিন অতিরিক্ত সময় দেওয়া হোক। আর কি বলা হয়েছিল, আরও অন্য ক্ষেত্রে 29-এর যেদিন ভোট হবে সেই তালিকা ফ্রিজ করা হোক 22 তারিখে। করার কথা 9 তারিখ, সেখানেও 13 দিন বাড়তি। কিন্তু এই ব্যাপারে কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দিল না। আর এইখানেই আমার খটকা লাগে, যেটা ছিল সেটা আরও বেড়ে গেল। কারণ এই সূর্যকান্তকেই আমি বলতে শুনেছি সার সংক্রান্ত শুনানিতে যে প্রয়োজনে আমরা ভোটের আগের দিন পর্যন্ত ভোটারের নাম তালিকায় তুলে দিতে পারি। জানি না সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত পারে কিনা, কিন্তু দেশের সংসদ যে আইন পাশ করেছে সেই আইনের উপর কাঁচি চালানোর অধিকার সুপ্রিম কোর্টেরও আছে কিনা তা নিয়ে আমার সংশয় আছে, সম্ভবত নেই। অতএব আজকে যখন when it came to the crunch এবং প্রথমে শামদিবান এবং তারপরে গুরুস্বামী একেবারে প্রায় হাতজোড় করে এই প্রেয়ারটা করলেন
এবং আজকেই এই মর্মে ডাইরেকশন দেওয়ার কথা বললেন। কোনো রকম প্রতিক্রিয়াই জানালেন না সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি। আর সেকেন্ড ইন্টারভেনশন তারা কোন বিষয়টাতে করেছেন সেটা একটুখানি আমিও বুঝতে পারিনি, কেননা এত বিষয়ের কথা তিনি বলে গেছেন পরপর যে তার এবার আমি বলছি যে বেসিক্যালি দিওয়ানের বক্তব্যটা কী ছিল। তিনি বলেছেন যে 60 লাখ কেস দেখা হচ্ছে আন্ডার এডুকেশন, এবং আমাদের মনে হচ্ছে যে এই প্রসেসটা স্মুথলি কমপ্লিট করাটা জুডিশিয়াল অফিসারদের পক্ষে হয়তো খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবে। আর এই এসআইআর প্রসেসের মধ্যে দিয়ে একটা মাস এক্সক্লুশনের প্রশ্ন উঠেছে। আর সবচেয়ে যেটা ক্রিটিক্যাল, ফ্রিজিং অফ ইলেকটোরাল রোলস, যেটা আমি আপনাদের এক্ষুনি বললাম। আর অ্যাপেলেট ট্রাইব্যুনালের ক্ষেত্রে তিনি বলেছেন যে কলকাতা হাইকোর্ট 19টি ট্রাইব্যুনাল ইতিমধ্যেই গঠন করেছে, এবং আপনারা নির্দেশ দিন যেন সেই ট্রাইব্যুনালগুলো আর কালক্ষেপ না করে এখন থেকেই অ্যাপিল শুনতে শুরু করে দেয়। এবং একটা কথা আজকে কল্যাণ ব্যানার্জি অনুনয় বিনয় করে বলেন যে যাদের নাম বাদ দেওয়া হয়েছে, কত লোকের নাম বাদ দেওয়া হয়েছে, আমরা এখনো পর্যন্ত প্রাথমিক যে সাপ্লিমেন্টারি লিস্ট তার থেকে জানতেই পারিনি। তখন জয়মাল্য বাগচি এমন একটা ইঙ্গিত করলেন যার থেকে বোঝা গেল হাইকোর্টের চিফ জাস্টিস ইতিমধ্যেই সুপ্রিম কোর্টকে তার স্টেটাস রিপোর্টে জানিয়ে দিয়েছেন যে বুধবারের আগে এই শ্যাফ ফ্রম দ্য গ্রেন বাছাই করাটা সম্ভব নয়, এবং বুধবারই সম্ভবত এই তালিকা বেরিয়ে যাবে। জাস্টিস বাগচি বললেন, আমরা যতদূর জানি বুধবার সন্ধ্যের মধ্যে এটা হয়ে যাওয়ার কথা। আর যারা বাতিল হলেন তাদের প্রত্যেকের পাশে কেন বাতিল হলেন সেই কারণ জুডিশিয়াল অফিসারকে লিখতে হবে। এই ডাইরেকশন যদি আমরা দিই তাহলে তো এমনিতেই তারা হাড় ভাঙা খাটুনি খেটে একটা কাজ করার চেষ্টা করছেন। তারপরে যদি বলি এই 60 লক্ষ কেসের প্রত্যেকটাতে আপনারা ফর ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন একটা করে 2 লাইনের কারণ লিখে দিন, তাহলে তো গোটা প্রক্রিয়াটাই ভেস্তে যেতে পারে। সব মিলিয়ে ব্যাপারটা তাহলে দাঁড়ালো কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলী এমন সব বিষয় উত্থাপিত করলেন যার অলমোস্ট পুরোটাই, বারিং 1 or 2 ইস্যুস, সুপ্রিম কোর্ট আর এন্টারটেইনই করবে না, কেননা তারা চিফ জাস্টিসের কোর্টে, আমাদের চিফ জাস্টিসের কোর্টে বলটা ঠেলে দিয়েছে। আর যেখানে যে দুটো বিষয়ে, বিশেষ করে ইলেকটোরাল রোল ফ্রিজ করার প্রশ্ন, সেটা এতটাই ডাইসি যে আজকে সেই সিদ্ধান্ত কিছুতেই সুপ্রিম কোর্টকে দিয়ে নেওয়ানো গেল না। জয়মাল্য বাগচিকে বার কয়েক বলতে শোনা গেল, সেসব ভাবনা আমরা পরে ভাবব, অ্যাজ অফ নাও আমরা এইটা নিয়ে মাথা ব্যথা করছি না। আর ক্লিনচারটা এলো কিন্তু
বিকাশ ভট্টাচার্য, যিনি আজকে এই মামলার অরিজিনাল পিটিশনার হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি একটা ওয়ান লাইনার ইন্টারভেনশন করেছিলেন। তার জবাবে জয়মাল্য বাগচি যা বললেন তার মধ্যে দিয়ে বিকাশবাবুর বক্তব্য ছিল, আমরা শুধু একটাই ক্ল্যারিফিকেশন চাইছি, কোনো বৈধ ভোটারকে তালিকার বাইরে রেখে যেন ভোট করা না হয়। জাস্টিস বাগচি একেবারে দ্ব্যর্থহীনভাবে মৌখিক হলেও জানিয়ে দেন যে সেটা নিশ্চিত করার জন্যই তারা এত কাণ্ড করছেন। আমি দেখলাম বিকাশবাবুর পাশে সব্যসাচী চট্টোপাধ্যায়ও দাঁড়িয়ে আছেন এবং বাগচি সাহেবের এই কথা শুনে বিকাশবাবু বিলক্ষণ আহ্লাদিত হলেন এবং আসল প্রশ্নটা অতএব ঝুলেই রইল যে অ্যাপেলেট ট্রাইব্যুনাল কাজটা শেষ করে ওঠার আগে বাংলায় কি ভোট হওয়া সম্ভব? অ্যাডজুডিকেশন যদি বা হয়, অ্যাপিলের মীমাংসা যদি 20 লাখ 22 লাখের হয় তো বকেয়া থাকবে। 6 এপ্রিল আর 9 এপ্রিল ইলেকটোরাল রোল ফ্রিজ হয়ে গেলে বাগচি সাহেব যা বললেন সেটা রক্ষিত হবে না। অর্থাৎ অ্যাপিলের সুযোগের সদ্ব্যবহার করার আগেই ইলেকটোরাল রোল ফ্রোজেন হয়ে যাবে। সুতরাং নোটে গাছটি মুড়লে গল্পটা যেখানে ছিল সেখানেই ফিরে এসছে। কিন্তু ভোট সময় মতো আদৌ হবে তো? নমস্কার, ভালো থাকবে।